আলাইকুম, স্বাগত জানাচ্ছি টিভির মধ্যাহ্নের সংবাদে। পুরোটা সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত সুজানা। পুলিশ সপ্তাহ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বদলি কিংবা প্রমোশনের মূল নীতি আমরা দেখেছি অতীতে, আপনারাও অনেকেই এক্সপিরিয়েন্স ফেস করেছেন। এখানে রেজা তার বক্তব্যে একটি কথা বলে গিয়েছে, আমরা চাই না এসব ঘটনা পুনরাবৃত্তি হোক, তবে এক্ষেত্রে সরকারের এই নীতি যদি বাস্তবায়ন করতে হয় আপনাদেরও সহযোগিতা প্রয়োজন, এবং সেই সহযোগিতা অবশ্যই হতে হবে আপনাকে দক্ষতা অনুযায়ী দায়িত্ব সঠিকভাবে পালন করার মধ্য দিয়ে। পুলিশের দায়িত্ব আমরা জানি। গতকালও আমরা আপনাদের ভেতর থেকে পুলিশ সদস্যদের মধ্যে থেকে কয়েকজন বক্তব্য রেখেছেন, তার ভিতর থেকে এসেছে, সেই কথাটি আমি আজকে পুনরাবৃত্তি করতে চাই। পুলিশের দায়িত্ব কখনোই নির্দিষ্ট সময়ের মধ্যে সীমাবদ্ধ থাকে না। আমরা প্রতিনিয়ত এই ব্যাপারটা দেখছি। একজন পুলিশ সদস্য দিন রাত সপ্তাহে প্রতিটি দিন, এমনকি ছুটির দিনেও দায়িত্ব পালন করে থাকেন। তাই পুলিশ কর্মকর্তা এবং সদস্যদের শারীরিক মানসিক সুস্থতা নিশ্চিত করার ব্যাপারে অবশ্যই সরকার উদাসীন থাকতে পারে না, যেটি আপনাদেরও একটি ডিমান্ড আছে এরকম। সুতরাং আপনাদের প্রতিটি যৌক্তিক এবং প্রয়োজনীয় প্রত্যেকটি দাবি বর্তমান সরকার অবশ্যই একসাথে আমাদের পক্ষে সম্ভব না। পর্যায়ক্রমিকভাবে আমরা আমাদের সর্বোচ্চ গুরুত্ব থাকবে পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে ইনশাল্লাহ বাস্তবায়ন করার। সকল উপস্থিতিবৃন্দ, অফিসারবৃন্দ, দেশের জনগণ সরকারকে কিভাবে দেখে বা মূল্যায়ন করে এর অনেকটাই কিন্তু নির্ভর করে আপনাদের আচরণের উপরে, বিশেষ করে মাঠ পর্যায়ে যারা আপনারা কাজ করেন, আপনাদের আচরণের উপরে, কার্যক্রমের উপরে। সুতরাং রাষ্ট্র আপনাদের কাছে সততা, দক্ষতা, সেবা, ন্যায়প্রণতা, পেশাদারিত্ব ও মানবিকতা অবশ্যই আশা করে। যথাসম্ভব এসব গুণগুলো অর্জন করতে পারলেই আপনারা নিজেরাই যে স্লোগান আজকে তৈরি করেছেন আর এইবারকার পুলিশ সপ্তাহে, আমার পুলিশ আমার দেশ সবার আগে বাংলাদেশ, আমি মনে করি তাহলেই ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে এই স্লোগানটি সার্থক এবং সফল হবে। উপস্থিত অফিসারবৃন্দ, আমার এখন বক্তব্যের শেষ পর্যায়ে আমি নিয়ে এসেছি। আমি বুঝতেই পারছি স্বাভাবিকভাবে আমার নিজেরও হয়, বেশি লম্বা মিটিং হলে কিছুটা ধৈর্যচ্যুতির একটা কারণ থাকে। 2 ঘন্টা হয়ে গিয়েছে আমাদের। এখানে একটি বিষয় আমি পরিষ্কারভাবে আপনাদের সামনে তুলে ধরতে চাই, বা আমার কিছু বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। সেটি হলো, আমার বক্তব্যে আমি উল্লেখ করেছি আমরা রাজনৈতিকভাবেও, সংসদেও, বিভিন্ন জায়গায় আমরা আমাদের অবস্থান থেকে, অর্থাৎ সরকার বা আমরা যারা সরকারে সরাসরিভাবে কাজ করছি, আমরা সংক্ষিপ্তভাবে একটি চিত্র বিভিন্ন জায়গায় আমরা তুলে ধরি। সেটি হচ্ছে, বর্তমান সরকার স্বাভাবিকভাবে যখন দায়িত্বভার গ্রহণ করেছে, আমরা প্রায় প্রত্যেকটি সেক্টর খুব ভঙ্গুর অবস্থায় পেয়েছি। একটি যুদ্ধবিধ্বস্ত দেশে যখন দেশের জনগণ যখন যাত্রা শুরু করে, যুদ্ধবিধ্বস্ত দেশে সরকার যখন যাত্রা শুরু করে, সেরকম একটা অবস্থার মধ্যে আমরা এই দেশটিকে পেয়েছি। স্বাভাবিকভাবেই বর্তমানে দায়িত্ব থাকার কারণে আপনাদের সাথে যেরকম সরাসরি কথা বলার সুযোগ হচ্ছে, আপনাদের বিষয়গুলো জানার সুযোগ হচ্ছে, স্বাভাবিকভাবে আপনি আর্মির কথা বলেন, নেভির কথা বলেন, এয়ারফোর্সের কথা বলেন, অন্য প্রতিষ্ঠানের কথা বলেন, সেগুলোর ব্যাপারেও সরাসরিভাবে জানার সুযোগ হচ্ছে বা বিষয়গুলো দেখার সুযোগ হচ্ছে। একইভাবে স্বাস্থ্যের কথা বলেন, একইভাবে শিক্ষার কথা বলেন। কয়েকদিন আগে আমার কাছে অডিটর জেনারেল সাহেব এসেছিলেন। এটি আমি রাজনৈতিকভাবে উপস্থাপন করছি না, আমি বাস্তবতা তুলে ধরছি। আমি কাউকে রাজনৈতিকভাবে দোষারোপ করছি না। এদেশের নাগরিক আপনারা এদেশে বড় হয়েছেন, আপনাদের সন্তানরাও এদেশে বড় হচ্ছে, সেজন্যই আমি কথাগুলো তুলে ধরছি, একজন নাগরিক হিসাবে নয়। অডিটর জেনারেল সাহেব যখন আসলেন, উনি আমাকে ওনাদের রিপোর্টের অনেকগুলো বিষয় তুলে ধরলেন। কিছু পরে আমি দেখলাম পত্রিকাতেও এসছে, খুব সম্ভবত সেক্রেটারিয়েটে আপনাদের কারো করে অনেকেই ধারণা আছে, বিশেষ করে যারা ওই এলাকাতে কাজ করছেন বা আপনারা মনিটর করছেন সবকিছু দেখছেন, আপনার ধারণা আছে যে আমার অফিস থেকে সেক্রেটারি যে অফিসে আমি বসে, এখান থেকে বের হলেই সাংবাদিকরা নিচে থাকে, যেই বের হচ্ছেন তাকে জিজ্ঞেস করেন। খুব সম্ভব সেভাবেই বোধহয় কথাটা বের হয়েছে।
অডিটর জেনারেল সাহেব আমাকে অনেকগুলো বলার মধ্যে আমি খুব আশ্চর্য হয়েছি। আগে পত্রিকায় পড়েছিলাম, স্বাভাবিকভাবে পত্রিকায় ওভাবে না থাকলে অডিটর জেনারেল যেহেতু অডিট করেছেন পরিষ্কারভাবে কথাগুলো ফুটে উঠেছে বা বেরিয়ে এসেছে, উনি যেহেতু ইনভেস্টিগেট করেছেন। রূপপুর সম্পর্কে উনি বলেছিলেন আমাকে যে রূপপুরে স্বাভাবিকভাবে যে প্রজেক্ট হয়েছে সেখানে ফুল ফার্নিশ কোয়ার্টার তৈরি করা হয়েছে বিদেশি যারা আসবে তাদের জন্য। সেখানে বালিশ যখন কেনা হয়েছে সেই বালিশের দাম ধরা হয়েছে ৮০,০০০ টাকা। আপনি একজন স্বাভাবিক মানুষ হিসেবে চিন্তা করতে পারেন কখনো কোনো বালিশের দাম পৃথিবীতে ৮০,০০০ টাকা হতে পারে? অস্বাভাবিক একটি ব্যাপার। সেখানে ফার্নিচার যেহেতু ছিল, ড্রেসিং টেবিল কেনা হয়েছে। এটি অডিটর জেনারেল সাহেবের কথা। যে ড্রেসিং টেবিল ওনার ধারণা ৩০-৩৫,০০০ টাকার দাম, সেই ড্রেসিং টেবিলের দাম ধরা হয়েছে ৪ থেকে ৫ লক্ষ টাকা। এই রূপপুর প্রকল্পটি সিমিলার প্রকল্প আমাদের পাশের একটি দেশ করেছে, তাদের লেগেছে অ্যাবাউট খুব সম্ভবত ১৪,০০০ থেকে ১৪,০০০ কোটি টাকার মতন। বাংলাদেশে যে রূপপুর আণবিক এই যে রূপপুরে যে প্রকল্পটি করা হয়েছে এটির খরচ গিয়ে আলটিমেটলি খুব সম্ভবত দাঁড়িয়েছে ৯৬,০০০ কোটি টাকা। দর্শক, এতক্ষণ শুনছিলেন পুলিশ সপ্তাহ উপলক্ষে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রধানমন্ত্রীর ভাষণের অংশবিশেষ। সাইবার ও ফিনান্সিয়াল অপরাধ দমনে পুলিশের আলাদা সমন্বিত সাইবার সিকিউরিটি ক্রাইম ইউনিট প্রতিষ্ঠিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, পুলিশ সদস্যদের ন্যূনতম বল প্রয়োগ নীতির ওপর বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। অপরাধ দমনে বডি অন ক্যামেরা বাড়াতে চায় সরকার। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশ সপ্তাহ উপলক্ষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পুলিশ ক্লিয়ারেন্সের নামে কেউ যেন ভুক্তভোগী না হয় সেজন্য নির্দেশনা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, অনলাইন জিডি সহ অন্যান্য সেবা দ্রুততার সঙ্গে প্রদানের কার্যক্রম চলছে, কিন্তু এটা এনশিওর করতে হবে যাতে সবকিছু আমরা যথাসময়ে দিতে পারি। পুলিশ ক্লিয়ারেন্সের নামে অতীতে যে সমস্ত ভোগান্তি হতো, আমরা নিজেরা ভুক্তভোগী জানি, সেই রকম কোনো রিপোর্ট যেন না আসে। গর্ভের সন্তান ছেলে নামে তা প্রকাশ করা যাবে না মর্মে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট। ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও প্রকাশের অনৈতিক চর্চা বন্ধে হাইকোর্টের প্রকাশিত এ পূর্ণাঙ্গ রায়ে আদালত বলেন, অনাগত শিশুর লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ নারীর প্রতি বৈষম্য, কন্যা শিশু হত্যার ঝুঁকি ও সাংবিধানিক অধিকারের পরিপন্থী। রায়ে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ স্বাস্থ্য অধিদপ্তরকে ৬ মাসের মধ্যে অনাগত শিশুর ডায়াগনস্টিক তথ্য সংরক্ষণে কেন্দ্রীয় ডিজিটাল ডাটাবেস তৈরির নির্দেশ দিয়েছে। এর আগে ২০২০ সালের ২৬ জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান গর্ভের শিশুর পরিচয় প্রকাশ বন্ধে এ রিট আবেদন দায়ের করেন। লিখিত কোনো চিহ্নের মাধ্যমে মাতৃগর্ভে থাকা শিশুর পরিচয়, লিঙ্গ পরিচয় প্রকাশ করতে পারবেন না এবং স্বাস্থ্য মন্ত্রণালয় এই রিটের পরিপ্রেক্ষিতে একটা নীতিমালা তৈরি করে। ভ্রূণের লিঙ্গ নির্ধারণের মাধ্যমে কন্যা শিশুর বিরুদ্ধে বৈষম্য ও সম্ভাব্য নারী ভ্রূণ হত্যার ঝুঁকি তৈরি করে, যা সংবিধানের ১৮, ২৭, ২৮, ৩১ ও ৩২ অনুচ্ছেদের সাথে সাংঘর্ষিক। আওয়ামী শাসনামলে ডিজিএফআইয়ের জেআইসিতে গুম নির্যাতন মামলায় শেখ হাসিনা ও সেনা কর্মকর্তা সহ ১৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আজ। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ হবে এ সাক্ষ্য। অন্যদিকে ট্রাইব্যুনাল ২-এ জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যাসহ ৩ অভিযোগের মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ ৪ আসামির বিরুদ্ধে সাক্ষ্য নেওয়া হবে। এছাড়াও আজ আরও একটি মামলার বিচারিক কার্যক্রম রয়েছে। সকালে এসব মামলায় গ্রেপ্তার ৩ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। ফেনীর দাগনভূঞায় মাদকাসক্ত ছেলে রাফির ছুরিকাঘাতে লাকি আক্তার নামে এক মায়ের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তার বাবা মোস্তফা ভুইয়া ও বোন মিথিলা মোস্তফা। শনিবার দিনগত রাতে উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের দিলপুর গ্রামে ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত রাফিকে গ্রেপ্তার করে পুলিশ। স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জেরে ধারালো অস্ত্র দিয়ে পরিবারের সদস্যদের উপর এলোপাতাড়ি হামলা চালায় অভিযুক্ত রাফি। এতে গুরুতর আহত হয় তার মা, বাবা ও বোন। পরে তাদের ফেনী সদর হাসপাতালে নেওয়া হলে লাকি আক্তারকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আমার ভাইয়ের মেয়েকে এবং তার স্বামীকে, তার মেয়েকে, তার ছেলে মানে ছুরি মেরেছে, এটা শুনি আমরা হাসপাতালে আছি। আমার চাচাতো বোন মারা গেছে আর ওর হাজব্যান্ডের মেয়ে গুরুতর আহত আর কি, ওদেরকে চিটাং পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে যা পেয়েছে এটা একটা পূর্ব পরিকল্পিত মনে হয়েছে। কারণ হলো সে নিজেই ছুরিগুলো অনলাইনে অর্ডার করে এবং আমরা যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত সে প্রায় সময় তার মা বাবার কাছ থেকে বিভিন্ন ধরনের বর্তমানা শুনতো। দর্শক, এ বিষয়ে আরো জানাতে ফেনী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী MA আকাশ, অভিযুক্ত ছেলের বিষয়ে আর কোনো তথ্য কি জানতে পেরেছেন কিনা এবং আহত বাবা ও বোনের শারীরিক অবস্থা কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। সুজানা, আপনি কিছুক্ষণ আগেই আমরা জানাচ্ছিলাম এবং আপনিও দেখছিলেন যে পুলিশ যেটি বলছে যে পরিকল্পিতভাবেই এই হত্যাকাণ্ডটির ঘটানো হয়েছে। এছাড়া তার বাবা মোস্তফা এবং তার বোন মিথিলা এখনও গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে তারা রয়েছে। তাদেরকে যখন গতকাল রাত আনুমানিক 10টার সময় ফেনী 250 জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়, তখন কর্তব্যরত চিকিৎসক তার মাকে মৃত ঘোষণা করেন এবং জরুরি অবস্থায় তাদেরকে চট্টগ্রামে রেফার করা হয়। আর এছাড়া এখনও পর্যন্ত আমরা কিছুক্ষণ আগেই পুলিশের সঙ্গে কথা বলেছি। দাগনমিয়া মডেল থানার অফিসার ইনচার্জ তিনি আমাদেরকে জানিয়েছেন এই ঘটনায় ইতিমধ্যেই একটি মামলা দায়ের হয়েছে এবং এই মামলাটি করেছেন যেই অভিযুক্ত তার ফুপু, তিনি মামলায় একমাত্র আসামি করেছেন এবং পুলিশ আমাদেরকে জানিয়েছেন যে এই 164 ধারার যে জবানবন্দি সেটি দেওয়ার জন্য তাকে দুপুর 12টা নাগাদ ফেনীর আদালতে উঠানো হবে। এর পাশাপাশি যেই অভিযুক্ত সে কিন্তু পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছে যে মূলত সেই এই ঘটনাটি একা ঘটিয়েছে। সবকিছু মিলিয়ে আমার কাছে ফেনী থেকে এখনকার মতো এই ছিল সর্বশেষ। সুজানা। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সাতক্ষীরা যশোর মহাসড়কে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। সকালে যশোরের শার্শা উপজেলার গিলাপোল বাজার এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শার্শা উপজেলার উলাশী গ্রামের শাহিন হোসেন ও তোফাজ্জল হোসেন। স্থানীয়রা জানান, সকালে শাহিন ও তোফাজ্জল মোটরসাইকেলে করে নাভারণ বাজারে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই কাভার্ড ভ্যান চালক ও তার সহকারী পালিয়ে যায়। অভিযুক্তদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছেন নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোপাল কর্মকার। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন মাগুরার খামারিরা। নীলফামারীর 3000-এর বেশি খামারে চলছে শেষ সময়ের প্রস্তুতি। এদিকে কোনো প্রকার ক্ষতিকর ওষুধ ব্যবহার ছাড়াই সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে দেশি খাবার খাইয়ে নরসিংদীর খামারিরা লালন পালন করছেন গরু, ছাগল, মহিষ সহ বিভিন্ন পশু। তবে খরচ বৃদ্ধি নিয়ে কিছুটা চাপে খামারিরা। দর্শক, এ বিষয়ে আরও জানাতে নরসিংদী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নূরে আলম রনি, এবার তো বেশিরভাগ খামারিরা দেশীয় পদ্ধতিতে কুরবানির পশু লালন পালন করছেন, তো খরচ বেড়ে যাওয়ায় পশুর দাম বাড়ার কোনো সম্ভাবনা রয়েছে কিনা? জি সুজানা, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা জানেন যে কুরবানি ঈদের আর অল্প কয়েকদিন সময় রয়েছে। এই শেষ সময় এসে কিন্তু নরসিংদীর খামারিরা যে কুরবানির জন্য যে পশুগুলো প্রস্তুত করার সেটি তারা পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে। এবং আমি বলে রাখছি যে এই নরসিংদীর খামারিরা কিন্তু কুরবানি ঈদের 6 মাস আগে থেকে তারা বিভিন্ন হাট এবং গ্রাম থেকে তারা দেশীয় জাতের গবাদি পশুগুলো তারা সংগ্রহ করে এবং এরপরে কিন্তু তারা তাদের যে খামারগুলোতে তারা লালন পালন করে। এখানে কিন্তু বলে রাখছি যে
সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে গরুগুলো লালন পালন করা হচ্ছে। বিশেষ করে গরুর খাবার হিসেবে ভুসি, গম, ভুট্টা সহ সবুজ ঘাস তারা খাইয়ে তারা লালন পালন করছে, যে কারণে এই নরসিংদীর খামারের গরুগুলো কিন্তু একটি চাহিদা বেশি রয়েছে। এবং এখানে যে খাবারের যে একটি মূল্যবৃদ্ধি, সে কারণে কিন্তু যে খামারিরা যেটি বলছে যে তাদের খাবারের বৃদ্ধির কারণে কিন্তু এখানে এখন গরুর দামও একটু চড়া নিতে হচ্ছে। তবে তারা যেমনটা জানিয়েছেন যে রমজান ঈদের পরে থেকেই কিন্তু তাদের খামার থেকে গরু বেচা শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে অধিকাংশ খামারগুলোতে কিন্তু 50%। জিয়া রনি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্তই। দুপুরের সংবাদ 1:45টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।